কলকাতা শহরের উপকণ্ঠে একটা পুরনো জীর্ণ জমিদার বাড়ি ছিল। লোকে বলত বাড়িটা নাকি ভুতুড়ে। দিনের বেলাতেও কেমন যেন একটা গা ছমছমে ব্যাপার, আর রাতের বেলা তো কথাই নেই, হাওয়া যেন কেঁপে উঠত অশরীরী কান্নার স্বরে। বাড়ির পেছনে একটা বিশাল পুকুর ছিল, যার চারিদিকে জঙ্গলে ভরা গাছপালা। দিনের আলো নিভে গেলেই পুকুরটা যেন আরও ভয়ঙ্কর রূপ ধারণ করত। সেই বাড়িতে কেউ থাকত না, শুধু মাঝে মাঝে পথ হারানো ভিখারি কিংবা কৌতূহলী ছেলেমেয়েরা ভুল করে ওদিকে চলে যেত, আর তারপর তাদের মুখে ভয়ের এক অদ্ভুত কাহিনী শোনা যেত। এই বাড়ির নাম ছিল নিশি ডাক ভবন। নামটা শুনেই গা শিউরে উঠত। কথিত আছে, বহু বছর আগে এই বাড়িতে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। জমিদার বাড়ির মেয়ে রূপবতী এবং গুণবতী ইন্দিরা এক রাতে হঠাৎ করে নিখোঁজ হয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও তার কোনো খবর পাওয়া যায়নি। কেউ বলত তাকে জিনে ধরেছে, কেউ বলত ডাইনি খেয়েছে, আবার কারও মতে সে নিজে আত্মহত্যা করেছে। কিন্তু সত্য যা হোক, ইন্দিরার মৃত্যু একটা রহস্য হয়েই থেকে গেল। ইন্দিরার মৃত্যুর পর থেকেই বাড়িটা ভুতুড়ে হয়ে যায়। লোকের মুখে শোনা যেত নিশির রাতে বাড়ির ভেতর থেকে ইন্দিরার কান্নার আওয়াজ আসত। কেউ কেউ তার অশরীরী ছায়া দেখতে পেত। পুকুরের জলে তার প্রতিচ্ছবি দেখা যেত, আর হাওয়াতে ভেসে আসত তার প্রিয় গান, আমার হৃদয়ে তোমার ছবি। এই সব কারণে বাড়িটা আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল, আর লোকে সেখান থেকে দূরে থাকত। বছর খানেক আগে এক দল কলেজ ছাত্র তাদের ভুতুড়ে বাংলো অভিযান এর জন্য নিশি ডাকভবন বেছে নিয়েছিল। তারা শুনেছিল অনেক কথা, কিন্তু তাদের মধ্যে কৌতূহল আর সাহস ছিল অদম্য। তারা সিদ্ধান্ত নিল যে তারা এক রাত এই বাড়িতে কাটাবে, আর দেখবে সত্যি কিছু ঘটে কিনা। সেই রাতে যখন আকাশ কালো মেঘে ঢেকে গেল আর চারিদিকে একটা ভয়ঙ্কর নীরবতা নেমে এল, তখন তারা গিয়ে পৌঁছল নিশি ডাকভবনে। বাড়িটা দেখে তাদের শরীর এক মুহূর্তের জন্য শিউরে উঠল। ভেঙে পড়া দেওয়াল, বন্ধ জানালা আর চারিদিকে জঙ্গলে ভরা গাছপালা যেন তাদের স্বাগত জানাচ্ছিল। তারা বাড়ির ভেতর ঢুকল। ভেতরটা আরও ভয়ঙ্কর ছিল। ধুলো জমা ফার্নিচার, পায়া ভাঙা চেয়ার আর দেওয়ালে ঝুলন্ত পুরনো ছবি যেন এক অতীতের কথা বলছিল। তারা একটা ঘরে গিয়ে বসল। ঘরটা ছিল অন্ধকার, শুধু একটা ছোট্ট লণ্ঠন তাদের আলো দিচ্ছিল। তারা কথা বলছিল, হাসাহাসি করছিল, কিন্তু তাদের ভেতরে একটা অজানা ভয় কাজ করছিল। হঠাৎ করে হাওয়া যেন থেমে গেল, আর একটা অদ্ভুত ঠান্ডা অনুভব হল। লণ্ঠনের আলো কম হয়ে আসলো, আর তারা দেখল ঘরের কোণে একটা অন্ধকার ছায়া যেন দাঁড়িয়ে আছে। তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। তারা ভয়ে কথা বলতে পারছিল না। ছায়াটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। তখনই তারা শুনল একটা কান্নার আওয়াজ, যেন কেউ তাদের কাছে এসে কান্না করছে। আওয়াজটা ছিল ইন্দিরার। তারা জানত না কিভাবে, কিন্তু তারা বুঝতে পারছিল। কান্নার আওয়াজ আরও জোরে হয়ে উঠল, আর ছায়াটা আরও কাছে এসে গেল। তারা ভয়ে চিৎকার করতে লাগল, কিন্তু তাদের গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তখনই তারা দেখল ইন্দিরার অশরীরী রূপ। তার চোখে মুখে এক অসীম দুঃখ আর যন্ত্রণা। সে তাদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছিল, যেন তাদের কিছু বলতে চাইছে। তারা ভয়ে পাগল হয়ে গেল। তারা দৌড়াতে লাগল, কিন্তু তারা জানত না কোথায় যাচ্ছে। তারা শুধু জানত যে তাদের এই বাড়ি থেকে পালাতে হবে। তারা কোনো মতে বাড়ি থেকে বের হয়ে গেল, আর পেছনে ফিরে না তাকিয়ে দৌড়াতে লাগল। পরের দিন সকালে তারা পুলিশের কাছে গিয়ে সব কথা বলল। পুলিশ প্রথমে তাদের কথা বিশ্বাস করেনি, কিন্তু যখন তারা নিশি ডাকভবনে গিয়ে দেখল, তখন তারা অবাক হয়ে গেল। তারা দেখল ঘরের ভেতর সবকিছু লণ্ডভণ্ড হয়ে আছে, আর দেওয়ালে রক্ত দিয়ে কিছু লেখা আছে। লেখাটা ছিল ইন্দিরার হাতের লেখা, আমি এখানে আছি, তোমরা আমাকে মুক্তি দাও। পুলিশ বুঝতে পারল যে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। তারা বাড়িটা সিল করে দিল, আর সেখান থেকে দূরে থাকার জন্য লোকদের বলল। কিন্তু নিশি ডাকভবনের রহস্য আজও অমীমাংসিত রয়ে গেছে। আজও লোকে বলে নিশির রাতে সেখান থেকে ইন্দিরার কান্নার আওয়াজ শোনা যায়, আর কেউ কেউ তার অশরীরী ছায়া দেখতে পায়। নিশি ডাকভবন একটা অভিশপ্ত বাড়ি হয়েই থেকে গেছে, আর তার রহস্য কেউ ভেদ করতে পারেনি।